নমস্কার, জি 24 ঘন্টার স্বাগত। আমি আত্রি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন অথইয়ের পরিচালক অভিনেতারা। তো যারা আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে সৌজন্য আলাপ করাবো। অনির্বাণ ভট্টাচার্য নমস্কার। নমস্কার। সোহিনী সরকার নমস্কার। আর অর্ণ মুখোপাধ্যায় নমস্কার। ছবির পরিচালক অর্ণ এবং ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ আছেন, এবং তারাই মূল চরিত্রতে অভিনয় করছেন আর সোহিনীও মূল চরিত্রে। এটা একটা নাটক হয়েছে এবং বেশ জনপ্রিয় একটা নাটক, খুব প্রশংসিতও হয়েছে। অন্যর কাছে যেটা আমি একটু জানতে চাইবো, আমাদের আগে একটু কথাও হচ্ছিল যে তোমরা যখন নাটকটা করেছো, আমি যখন সোশ্যাল মিডিয়া একটু সার্চ করছি, কমেন্ট সেকশনে আমি যখন পড়ছি, তখন দেখলাম অনেকেই নাটকটা আবার উপস্থাপনাটা দেখতে চাইছে। তো নাটক থেকে ছবি, এটা কি উত্তরণ নাকি মনে হলো আলাদা একটা ফরম্যাট করি? উত্তরণ তো এইভাবে বলবো না, দুটো মাধ্যম তাদের শক্তিতে এত বছর ধরে, বরং থিয়েটার অনেক হাজার বছরের পুরনো একটা মাধ্যম। ছবির ইতিহাসটা সাম্প্রতিক ইতিহাস, কিন্তু আমি বলবো এটা একটা ডিপারচার, মানে থিয়েটার থেকে একটা আপাতত একটা প্রস্থান হয়েছে একটা অন্য মাধ্যমে, কারণ যেহেতু থিয়েটারটা আমরা এই মুহূর্তে করছি না, সেটাই বলবো। এটা অনির্বাণের ক্ষেত্রেও বলবো, যেহেতু নাটকটা এত জনপ্রিয়, এবং আমি বলছি এটা 2023-এর নভেম্বর নাগাদ বেশ কিছু কমেন্ট এসেছে আপনাদের সোশ্যাল মিডিয়ায়, যেখানে তারা বলছেন যে আমরা কবে নাটকটা দেখব। তো এখান থেকে সিনেমা যখন করছেন, তখন কি মনে হচ্ছে এই দর্শকরা কি এই সিনেমাটাকে কিভাবে নিতে পারে? কারণ আপনি এই ধরনের এক্সপেরিমেন্ট আগেও করেছেন। না, ঠিক অথই যে ব্যাপারটার মধ্যে এসে পড়লো চলচ্চিত্রায়িত হওয়াতে, আমার এই ইনফ্যাক্ট আমাদের কারোরই হয়তো এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। যে একটা হতে পারে যে বহুদিন আগে একটা নাটক খুব চর্চিত হয়েছিল, অনেকটা দিন গ্যাপের পর সেটা সিনেমা হচ্ছে। অথইয়ের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে অথই একেবারে একটা রানিং প্রোডাকশন ছিল, খুব যে অনেক শো হতো তা নয়, কিন্তু বছরে একটা ক্রেজ আছে দেখলাম, মানে অথইটা দেখতে চাইছেন। হ্যাঁ, বছরের একটা আমরা শো করতামই, সেইখান থেকেই ছবিতে হচ্ছে। ফলত এখন দর্শক কিভাবে নেবেন সেটা দর্শকের সিদ্ধান্ত, সেটা আমাদের স্পেকুলেট করা উচিত নয় বা করার কথাও নয়। আমাদের কাজ নির্মাণ করা, আমরা সেটাই করতে পারি। দর্শকের বিচার, তিনি কিভাবে জিনিসটাকে নেবেন। তবে আমাদের ধারণাই তো করে নিই আমরা। আমার মনে হয় যে অথই যে সংখ্যক দর্শক গত 7 বছর ধরে দেখেছেন, তাদের মধ্যে একটা আগ্রহ অবশ্যই কাজ করবে যে এইটার সিনেমার রূপটা, এর অ্যাডাপ্টেশন টু দ্য স্ক্রিন এটা কেমন হয়, আমাদের চেনা, আমাদের পছন্দের সংলাপগুলো, আমাদের পছন্দের দৃশ্যগুলো কিভাবে অন্য একটা আর্ট ফর্মে গিয়ে ট্রান্সলেটেড হয়, ট্রান্সফর্মড হয়, সেটার প্রতি একটা মানে সেই ট্রান্সলেশন বা ট্রানজিশনটার প্রতি একটা আগ্রহ নিশ্চয়ই দর্শকের থাকবে। আচ্ছা, আমি আর সোহিনীর ক্ষেত্রেও যেটা জিজ্ঞেস করবো, যেহেতু এটা ওথেলোর অবলম্বনে তৈরি করা, তো ওথেলো বললেই ওমকারার কথা আমার তো প্রথমে স্ট্রাইক করেছে। ওমকারার কথা খুবই জনপ্রিয় একটা বাণিজ্যিক ছবি। এটা অভিনয় করতে গিয়ে কোথাও তোমার মাথায় এসেছে যে ওমকারাতে একটা জিনিস পোর্ট্রে হয়েছে আলাদাভাবে, ট্রিট হয়েছে আলাদাভাবে, কোথাও এটা গুলিয়ে যাবেন, এটা একদমই আলাদা একটা প্রোডাকশন? ওথেলোকে মাথায় রেখে এটা দুটোরই অ্যাডাপ্টেশন, কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন আর কি ভাবে আর কি অর্ণ সেটাকে পারসিউ করেছে অথইতে। আর ওখানে খুবই দারুণ সব অভিনেত্রীরা কাজ করেছেন, তো সেটা টানার কোনো এখানে সম্ভাবনা নেই, বা সেটার কোনো রেফারেন্স আমার মাথার মধ্যে তৈরি করার কোনো রকমভাবেই কোনো সম্ভাবনা নেই। তার কারণ নাটক করা মানে সুবাদে আমরা রিহার্সাল করেছি, সেখানে ডিরেক্টরের আলাদা আমাদের যা বক্তব্য ডিরেক্টরের সেগুলো আমাদেরকে বলেছেন, সেইভাবে আমরা চরিত্রের কাঠামো তৈরি করেছি। তো সেখানে ওমকারার রেফারেন্স টানা আসেইনি। হ্যাঁ, মানে নেহাতি বোকামো। এখানে অনির্বাণ জিজ্ঞেস করবো, যেহেতু এই ধরনের সাহিত্য নির্ভর ছবি, এবং তার সঙ্গে যেটা খুব মানে আপনাদের টিজার বা ট্রেলারগুলো যখন আমরা দেখছি, যেটা আমরা কাকতারুয়া বলি, হ্যাঁ, ধানের মানে ফসল বাঁচানোর জন্য চাষিরা রাখেন, এগুলো আপনারা ব্যবহার করেছেন, এগুলো কেন? এগুলো সবই নাটকে ছিল। মানে থিয়েটারের জিনিসগুলো, উপকরণগুলো আপনারা এখানে ব্যবহার না, মানে থিয়েটার জিনিসগুলো মানে টেক্সটে ছিল। আচ্ছা, মানে অথইয়ের যে টেক্সট, আচ্ছা আচ্ছা, মানে নাট্যরূপটি, মানে অ্যাডাপ্টেশনটি এবং চিত্রনাট্যটি, সিনেমা দুটোতেই এটা ছিল। এবং এগুলো তো আমাদের যে বাংলার যে কোনো জায়গায়, এগুলো তো আমাদের এলিমেন্ট অফ আর স্টোরি আর কি। যে একটা ধানক্ষেত, বিস্তৃত ধানক্ষেত, সেখানে একটা স্কেয়ারক্রো বা কাকতাড়ুয়া আছে। কাকতাড়ুয়াটা গল্পে কিভাবে
হ্যাঁ, ইনকর্পোরেটেড হচ্ছে যেভাবে একটা আমরা দেখে চরিত্র। হ্যাঁ। কাকতাড়ুয়াকে অভ্যস্ত, সেখানে থাকছে না এটা না। স্থানটা একটু এটার পরিবর্তন পুরো হতে দেখছি। এক্সপ্রেশন মানে এক্সপ্লেনেশনটাই গোটা ছবি জুড়ে দেওয়া আছে, সেই কাকতাড়ুয়াটা কেন এবং সেই কাকতাড়ুয়াটা কি হিসেবে পর্যবসিত হয় গল্পে, গোটাটাই ছবিতে দেওয়া আছে। আচ্ছা অর্ণ, এখানে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমরা খুব সাদামাটা দর্শক, যাই সিনেমা হলে গিয়ে টিকিটটা কেটে একটা সিনেমা দেখতে যাই, তো আমাদের কাছে অনেকের কাছেই হয়তো অনেক গল্প আগে আমরা পড়েছি, জেনেছি, এটা মাথায় ক্যারি করেও যায়, তো এটা কোথাও প্রভেদ তৈরি করবে নাকি আলাদা এক অনুশীলন করে? না না না, মানে আমার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে যারা নাটকটা দেখেছেন কিংবা যারা ওথেলো পড়েছেন, সরি, যারা সাহিত্যের ছাত্র, তারা একরকমভাবে জিনিসটা মাথায় নিয়ে দেখতে আসবেন, এবং যারা দেখেননি তাদেরকে বরং বেশি করে আমি স্বাগত জানাবো আর কি। মানে এটা যদি তারা একটা ব্ল্যাঙ্ক পেজ মাথায় নিয়ে আসে, ইটসেলফ একটা গল্প হিসেবে ট্রিট করে, আমার মনে হয় তারা বেশি গেইন করবে। ফলে এটার জন্য আলাদা আমি ওরকম কখনোই বলবো না যে এটা আমরা সবার জন্য বানিয়েছি, কারণ আমরা নিজেরাও তো যখন ছবি দেখি, আমি যখন ছবি দেখি মাথায়, অনির্বাণও আমার সঙ্গে একমত হবে, হয়তো সোহিনীও একমত হবে, যে আমরা মাথায় আলাদা কোনো ব্যাগেজ নিয়ে দেখি না, সাধারণ দর্শক হিসেবেই ছবি দেখছি, আমরা সেইভাবেই ছবিটা বানিয়েছি। মানে এটা একটা গম্ভীর ভারী কিছু একটা বানিয়েছি এমনটা নয়। কন্ট্রারি, মানে আমি ঠিক বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু আমি জাস্ট একটা আলোচনা করতে চাইছি। আমার মনে হয় আমাদের দর্শক সাদামাটা নন। তার কারণ আমরা যদি আমাদের বাংলা সাহিত্য, সিনেমা, সঙ্গীত সবকিছুর ঐতিহ্য দেখি, নানান রকম গান, নানান রকম চলচ্চিত্র, নানান রকম কবিতা, নানান রকম সাহিত্য, সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু থেকে স্বপ্নময় চক্রবর্তী, নবারুণ, এগুলো সমাদৃত হলো কাদের মাধ্যমে? এমন তো নয় যে শুধু সাহিত্যিকরাই জটিল সাহিত্য পড়লেন, শুধু সঙ্গীত শিল্পীরাই রাগাশ্রয়ী সঙ্গীত শুনলেন, বা শুধুমাত্র যারা চলচ্চিত্র নির্মাণ করেন তারাই শুধু অন্য রকমের ছবি দেখলেন, তা তো নয়। আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ যে সমাজটার মধ্যে দিয়ে জীবনযাপন করে, শুধুমাত্র জীবনযাপন, পেশাটা আমি ছেড়েই দিচ্ছি, সেটা কি খুব কম জটিল বলে আপনার মনে হয়? একেবারেই নয়। মানে সকালবেলা ঘুম থেকে উঠে উপার্জনের চিন্তা, রাস্তাঘাটে চলাফেরা এবং তার সাধারণ যে জীবনযাপন, সেটা কি খুব সাদামাটা বলে আপনার মনে হয়? বরং আমি তো বলবো সেটা আরো অনেক বেশি কষ্টার্জিত। ইউজুয়ালি আমরা দর্শককে যখন বিচার করার চেষ্টা করি, তখন যেন একটা নিজেদেরকে একটা উঁচু জায়গা থেকে ক্যামেরাটা প্লেস করে আমরা নিচে দেখাই ওখানে দর্শক আছেন, ব্যাপারটা কিন্তু তা নয়। কারণ ঐতিহাসিকভাবে আমার মনে হয় যে আমাদের বাংলার যে সমস্ত সাহিত্য, সিনেমা, সংস্কৃতি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে, তা তো এই ধরনের, হ্যাঁ আপনি বলতে পারেন যে সব সেকশন বা ক্লাসের আর্ট ফর্ম এক নয়। ডেফিনেটলি আই এগ্রি টু দ্যাট, কারণ একটা ডিভিশন আছে, কিন্তু সেটাও কিছু খুব কম কিন্তু নয়। একটা সংসার চালাতে গেলে বা কষ্ট করে রোজগার করতে গেলে যে বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, সেটা তো আমার বক্তব্য বা আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে নির্মাতা হিসেবে আমরা সমান্তরালে দাঁড়িয়ে থেকে, মানে দর্শক আমরা এবং নির্মাতা আমরা সমান্তরালে দাঁড়িয়ে থেকে, মানে একই প্লেনে দাঁড়িয়ে থেকে নির্মাণ করার চেষ্টা করি। মানে একটা জিনিস আমরা বানাচ্ছি খুব উঁচু থেকে, এবং মানুষ এটা বুঝবেন কিনা জাজ করে, একটু যেন দর্শক নিচে, এরকম নয়। মানে মঞ্চে আমরা একটা পাটাতনের উপরে উঁচুতে দাঁড়ালেও সেখানেও আমরা নির্মাতা হিসেবে চেষ্টা করি যে একই প্লেনে দাঁড়িয়ে, মানে রসবেত্তা এবং নির্মাতা একই প্লেনে দাঁড়িয়ে আছে, এইভাবে দেখতে শিখেছি ছোটবেলা থেকে। আর এই যে আমরা বারবার যেটা চর্চায় আসছে, সেটা হচ্ছে একটা জটিল মনস্তত্ত্ব নিয়ে যখন কেউ অভিনয় করছেন বা গল্প বুনছেন, এটাকে যখন একেবারে ক্যামেরার সামনে তুলে ধরা আর পাঁচটা মানুষকে বোঝানো সেই বিষয়টা অভিনয়ের মাধ্যমে বা অ্যাম্বিয়েন্স তৈরি করে, তখন সোহিনী কতটা চ্যালেঞ্জের মুখে পড়েছে? ওই জটিল মনস্তত্ত্ব নয়, মানে এমন কোনো মনস্তত্ত্ব নেই যেটার মধ্যে দিয়ে আমি যাইনি বা আমার চারপাশের লোকজন যায়নি, যেখান থেকে বারবার ওই প্রশ্ন উত্তরের পর্বে এই একই কথা উঠে আসে যে কেন শেক্সপিয়ার এত বছর পরেও কেন, কারণ উনি যা লিখে গেছেন সেটা কোথাও গিয়ে মানে যেন আমাদের মধ্যেই সেই মনস্তত্ত্বটা ঘোরাফেরা করে, তাই জন্যই ওটা জটিল মনস্তত্ত্ব। আপনি যদি বলেন অপ্রাসঙ্গিকও হয় না মনে হয়, সেই জন্য যেহেতু এই মনস্তত্ত্ব নিয়েই বিষয়টা বারবার হ্যাঁ, মানে ম্যাকবেথ, হ্যামলেট, মানে ওথেলো,
তাদের যে মনস্তত্ত্ব সেটা আমরা সবাই বুঝতে পারি বলেই সেটা আমাদের ভালো লাগে, সেটা বারবার নির্মাতারাও সেটা বারবার করতে চান, যেখান থেকে বারবার সেখানেই ওদের হয়তো সেই টেক্সট ইউনিভার্সিটিতে পড়া কিন্তু বারবার ফিরে যেতে হয় সেখানেই, বা একজন অভিনেতার কাছে লোভনীয় চরিত্র হয়ে ওঠে সেইখানেই। অভিনয় করা এবং তার সঙ্গে ডিরেকশনের কাজ করা, এটা কি খুব মানে এটা কি বড় রিস্ক নাকি এটা পরিকল্পনা করে নেওয়া হয়েছে? প্রাথমিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু দুটো বড় বড় চরিত্রে দুজন অভিনয় করব এবং ছবিটা কিভাবে মানে পরিকল্পিত হবে এবং পরিচালিত হবে সেগুলোও মূলত দুজন ঠিক করব, তখন প্ল্যানিং করতে হবে, এটা ছিল প্রাইমারি আইডিয়া। এবং ম্যাক্সিমাম ছবিটা একটা খাতায় কলমে আমাদেরকে বানিয়ে নিয়ে যেতে হবে শুটিং ফ্লোরে, কারণ আমরা জানি যে খুব বেশি দিন আমরা শুটিং করতে পারি না, মোটামুটি একটা মিনিমাম নাম্বার অফ ডেজের মধ্যে আমাদেরকে ছবিটা পুল অফ করতে হয়। তো মূলত পরিকল্পনাটা খুব কারেক্ট হতে হবে এবং অঙ্ক মিলিয়ে 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 কাজটা করতে হবে। সো কাইন্ড অফ আ ম্যাথমেটিক্যাল জব, সেইটা ঠিক করতে হয়েছিল প্রাথমিকভাবেই। তো অন্যর অভিজ্ঞতা কি এক্ষেত্রে? এই একই, মানে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম গোড়ার দিকে, যে প্রথম পরিচালনা, থিয়েটারের ক্ষেত্রে বহুদিন ধরে থিয়েটার নির্মাণ করেছি, একটা প্রথাগত রবীন্দ্রভারতীর শিক্ষাও ছিল, কিন্তু এই ক্ষেত্রে ওই নিজেকে প্রস্তুত করার জন্য যতটা টাইম পাওয়া যায় আরও একটু বেশি টাইম যেন দরকার ছিল, নিজের এরকম গোড়ার দিকে মনে হচ্ছিল। কিন্তু মানে একটা দ্বন্দ্ব ছিল, যে দ্বন্দ্ব ছিল যে এটা অভিনয় আর এত বড় কাজ, এটা কখনো করিনি, এটা কি করে সামাল দেওয়া যাবে। গোড়ায় যে ভাবিনি অভিনয় করবো না এমনটা নয়, কিন্তু আমি একটু স্কেপটিক্যাল ছিলাম। তো অনির্বাণ জোর জুগিয়েছে এবং অনির্বাণ গোড়া থেকেই এটার সঙ্গে যেভাবে নিজেকে এনগেজ করেছে, এবং পরবর্তীকালে সৌমিক দা, আমাদের যারা সঙ্গে ছিলেন দুজন অ্যাসোসিয়েট, অরিত্র প্রতিম, জয় এবং পুরো টিমটা, যারা সুব্রত দা যিনি আর্ট করেছেন, আর্ট ডিরেকশন দিয়েছেন, সঞ্চিতা কস্টিউমের, সবার যা মোটিভেশন ছিল এই কাজটার প্রতি, যে গুরুত্ব দিয়ে কাজটা করেছে, এবং সবার যে ইনপুট ছিল, সেটাই একটা কোথাও একটা ট্রু সেন্সে কোলাবোরেটিভ আর্ট ফর্ম হয়েছে। মানে এই ছবিটা পরিচালক অর্ণব মুখোপাধ্যায়ের ছবি হয়ে থাকেনি শুধু। রোহিণীর অভিজ্ঞতা কি? দারুণ। পরিচালক তারাই অভিনেতা। হ্যাঁ, সেটা তো একটু মানে আমার সহ অভিনেতারা যখন এতটাই চাপের মধ্যে থাকে, মানে তাদেরকে তো ওই যে একটা অঙ্ক কষে সবটা করতে হচ্ছে, পুরো একটা ধরো কেউ একজন দায়িত্ব দিয়েছে যে তোমাদেরকে এই বাজেটের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, এবং এই কাজটা দুজনেরই খুবই কাছের, তারা দীর্ঘদিন ধরে এই কাজটার সাথে জড়িয়ে, তো সেটার একটা দায়িত্বও রয়েছে, আবার নিজেদের ভালোবাসাও আছে যে আমাদেরকে এই শটগুলো এতটা সময়ের মধ্যে তুলতে হবে, একটা সিনের এতগুলো শট। এবার তখন আমাদের যেটা হয় আর কি, সহ অভিনেতারা যখন এতটাই চাপে থাকে, তখন আমরাও একটু চাপে পড়ে যাই আর কি, যে ও আচ্ছা আমরাও সারাক্ষণ আর কি, যেটা হ্যাঁ এই অনেক সময় প্রশ্ন করা হয় না যে কি মজার কিছু হলো কি, তো আমাদের হয় যে ডিরেক্টরদের চোখ এড়িয়ে একটুখানি আমরা একটু ইয়ার্কি ফাজলামো একটু আমাদের মতো করে আমরা সময় কাটাই, কিন্তু এখানে সেটা করার কোনো সুযোগ হয়নি আর কি। তো ফলে আমাদেরও সারাক্ষণ ওই গুরুদায়িত্বের মধ্যেও খানিকটা থাকতে হয়েছে। আর আমি অনির্বাণকে একটা প্রশ্ন করতে চাই স্পেসিফিক, এটা আমি মানে মাথায় নিয়ে ঘুরছিলাম অনেকক্ষণ, যে প্লিজ হেল্প, এই বলাটা যখন আপনি বলছেন, মানে রীতিমতো আপনাকে ভীষণ ক্রুয়েল মনে হচ্ছে, নিষ্ঠুর মনে হচ্ছে। এটা মানে এটা কেন, প্রেক্ষাপটটা একটু জানতে চাইছি। এর প্রেক্ষাপট 7 বছর। এই লাইনটা অর্ণদার লেখা 2015 সালে, এবং এটা আমাকে পরিচালক বলেছিলেন যে এটা একটা ওয়ার ক্রাই এর মতো হতে হবে। এটা একটা হয় না, মানে শয়তানির উৎসব, মানে প্লিজ হেল্প, কিন্তু যে মানুষটা বলছেন সে ক্রুয়েল মনে হচ্ছে, নিষ্ঠুর মনে হচ্ছে। ডেফিনেটলি হ্যাঁ, এখানে প্লিজ হেল্পটা সার্কাস্টিক্যালি আসে, কিন্তু এটা শুনতে হতে হবে ওয়ার ক্রাই এর মতো আর কি, হ্যাঁ, একটা যুদ্ধের হাহাকারের মতো বা কান্নার মতো। এবং এই সংলাপটা আমি গত 7 বছর ধরে স্টেজে বলে আসছি, তো আমার কাছে খুব নতুন এটা নয়, যারা অথই দীর্ঘদিন ধরে দেখে আসছেন তাদের কাছেও নতুন নয়। নতুন শুধু ওই দৃশ্যপটটা, মঞ্চে যেখানে বলতাম আর চলচ্চিত্রে যেখানে বলছি সেইটা। তো আপনাদের এতবার একই জিনিসকে যখন, মানে আমরা খুব ক্লান্ত হয়ে যাই জানেন, একই জিনিস বারবার বলতে বলতে মনোটোনাস একটা ব্যাপার চলে আসে, আপনাদের এটা কি করে আপনারা রপ্ত করেন? এইটা তো 6000 বছরের রহস্য, এমনই একটা শিল্প মাধ্যম থিয়েটার, যেটা একই সংলাপ, একই মানুষ, একই চরিত্র, কিন্তু প্রতিদিন শূন্য থেকে শুরু হয়। এটা কি বদলায় কখনো? হ্যাঁ, নাকি একই রকমই থাকে? না, বদলটাই খুব স্বাভাবিক। একই রকম থাকা মানে হচ্ছে যে খুব স্ট্যাগনেন্ট হয়ে গেছে। প্রতিদিনই একটা থিয়েটার, একই থিয়েটার, প্রতিদিন সন্ধ্যেবেলা, নতুন নতুন দিনে সন্ধ্যেবেলা যখন শুরু হয়, ওটা একটা অন্য থিয়েটার শুরু হয়। এটা যদি হয় তাহলেই বোঝা যায় যে সেই থিয়েটারটি জ্যান্ত আছে, জীবিত আছে। বাহ,
আর অন্যর ক্ষেত্রে একটু জিজ্ঞেস করবো, যেহেতু নিজের সন্তান, আগে একটা জায়গায় আপনি লালন পালন করেছেন, এবার একদম আলাদা ফরম্যাটে গিয়ে লালন পালন, এবং সেটা দেখবেন আপনি, বহু মানুষ হয়তো দেখবেন। তো এই জার্নিটাকে মানে কতটা এনজয় করেছেন, নাকি ও যেটা সোহিনী বলছিলেন যে খুব মানে টাইট প্ল্যানের মধ্যে দিয়ে কোনো মতে আমরা শেষ করেছি, এরকম কিছু? কোনো মাকে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রসব যন্ত্রণাটা কেমন, এর ব্যাপারটা সেরকমই আর কি। মানে আসলে প্রসব যন্ত্রণাটা 10 মাস ধরে লালন করে মা, ভিতরে যত্ন করে, উদ্গ্রীব হয়ে থাকে যে কিছুটা নতুন আসছে, তারপরে সেটা হয়ে গেলে একটা রিলিফ লাগে, কিন্তু সারা জীবন ওই 10 মাসের স্মৃতিটা থাকে ভিতরে। তো আমরা যারা নির্মাতা, আমাদের কাছে এই কোনো কিছু হওয়ার আগে ওই, আমি তো বারবারই মনে হয় যে ওইটার মধ্যে, ওই কষ্টটার মধ্যে, ওই চাপটার মধ্যে, ওই নার্ভাস এনার্জিটার মধ্যে একটা এনজয়মেন্ট লুকিয়ে থাকে, একটা আনন্দ লুকিয়ে থাকে। তো আমি নির্মাতা হিসেবে এটাই বলতে পারি যে খুবই আনন্দ পেয়েছি। আর আমার কাছে প্রথম ছবি, কিন্তু আলটিমেটলি এটা আমার জীবনের খুব আনন্দের একটা বছর, পিরিয়ড, একটা খুব ইম্পর্টেন্ট বছর। আমার কন্যা সন্তান হয়েছে এই বছরে, প্রথম ছবিও ওই বছরে তৈরি হয়েছে, ফলে আমার কাছে 2023 এবং এখন 24 খুব খুব গুরুত্বপূর্ণ বছর, খুবই কাছের বছর আর কি, সারা জীবন মনে রাখার মতো বছর। মনে রাখার মতো। তো আমরা শেষ করব, তার আগে যদি দর্শকদের জন্য প্রত্যেকে একটু কিছু। আমাদের সমস্ত নির্মাণ, আমাদের অস্তিত্ব, আমরা যেই কাজ করতে এসেছিলাম কিশোর বয়সে এবং এখনো পর্যন্ত করে যেতে পারছি, তার একমাত্র কারণ আপনারা দর্শকরা। কারণ আপনারা আমাদের ভরসা জুগিয়েছেন, আস্থা রেখেছেন, আদর দিয়েছেন, আশকারা দিয়েছেন। তাই আমরা নানান রকম কাজ মঞ্চে, সিনেমার পর্দায় করে যেতে পেরেছি। তো অথইও আমাদের খুব আদরের একটি কাজ, বহু পরিশ্রম দিয়ে এরকম একটা অসম্ভব মানে সময়োপযোগী এবং দুর্দান্ত লেভেলের অ্যাডাপ্টেশনকে আমরা চেষ্টা করেছি সিনেমার পর্দায় ইম্প্যাক্টফুল করে ফুটিয়ে তুলতে। আপনারা যদি আসেন, দেখেন, যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে এই ছবি, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে, এবং এটা যদি আপনাদেরও মনের মণিকোঠায় কোথাও জায়গা করে নেয়, তাহলে খুব খুব আনন্দ পাবো। এটুকুই বলবো। 14ই জুন রিলিজ করছে আমাদের কাজ, 14ই জুন রিলিজ করছে। প্লিজ হলে এসে ছবিটা দেখুন, আর ভালো লাগলে সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য। আর অর্ণব? আমি বলবো যে 14 তারিখ আমাদের ছবি অথই, যেটাতে আমাদের সবার ফোকাস এখন এখানে, আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে রিলিজ করছে। আপনারা সবান্ধবে সপরিবারে এই ছবিটি দেখবেন, তাহলেই যে এত বছর, এই যে এত কথা, এত বছরের 7-8 বছরের নাটকটার ইতিহাস, বা আমাদের এই 1 বছরের এটার প্রস্তুতি পর্ব, এগুলো 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 সব কথা, কিন্তু আসল হচ্ছে এই 14 তারিখে আপনাদের আশাটা, সেইটার দিকে তাকিয়ে থাকবো। কারণ আমরা যা কাজই করি আপনাদের দিকে তাকিয়ে, এবং আশা করি আপনাদের আশীর্বাদ পাবো, ভালোবাসা পাবো। দেখা হবে 14 তারিখ থেকে। অসংখ্য ধন্যবাদ তিনজনকেই। আপনারা সবাই প্রেক্ষাগৃহে যান, দেখুন বাংলা সিনেমার, তাতে আরও বেশি মঙ্গল হবে, এবং আশা করি তিনজনেই অনেক অনেক ভালো কাজ আমাদের এরপরেও উপহার দেবেন। এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।